হ্যালো স্টুডেন্ট, আমি আশুতোষ চক্রবর্তী আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বেঙ্গলি। তো আজকে আমরা ক্লাস 11-এর মাত্রা ডাইমেনশন সম্বন্ধে জানবো, একক সম্বন্ধে জানবো। খুব বেসিক একটা টপিক, এবং আমাদের ক্লাস 11-এর পড়ার ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা নিউমেরিক্যাল প্রবলেমে কিন্তু এটাকে ব্যবহার আসে। এবং আমরা একটা একক থেকে অন্য এককে কিভাবে ট্রান্সফার করবো, এগুলো যদি ঠিকঠাক নলেজ না থাকে তাহলে অনেক সময় দেখা যায় নিউমেরিক্যাল প্রবলেম ঠিক করার পরেও আমাদের অঙ্ক ভুল হয়ে যায়। শুধু এখানে শেষ নয়, মাত্রার আরো 3টে বিশাল কাজ আছে। কোনো একটা সমীকরণকে আমরা কিভাবে সঠিক কি বেঠিক জানতে পারবো, একটা একক থেকে আরেকটা এককে কি করে আমরা ট্রান্সফার করতে পারবো, মাত্রাগতভাবে সমীকরণটা ঠিক কি বেঠিক সেটা জানা। তো এই সমস্ত কিছু টপিকের উপরে ভিত্তি করে আজকের আমাদের আলোচনা। তো চলো একে একে শুরু করা যাক। তো ফার্স্ট হচ্ছে একক কি। কোনো ভৌত রাশির পরিমাপের জন্য ওই রাশির একটি নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণকে প্রমাণ বা স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নেওয়া হয়। এই প্রমাণ পরিমাণকে বলা হয় ওর একক। মানে কি দাঁড়ালো, তুমি বাজারে গেলে, তাহলে বাজারে গিয়ে বললে 5 কিলো আমাকে চাল দাও। তাহলে এই যে 5 কিলো চালের যে কথাটা বলে, এখানে 5 সংখ্যা যেটা আছে সেটা পরিমাণকে বোঝাচ্ছে। আর যে কেজি, যে লাস্টে যে যোগ করলে কেজি, এটা কি বোঝাচ্ছে যে কি জিনিস চাইছো, তুমি একটা ওজন চাইছো, চালের ওজনগত বৈশিষ্ট্যকে তুমি পেতে চাইছো। যেমন ধরো তুমি যদি এখানে ইউজ করতে 5 লিটার, তাহলে আয়তন বোঝাতো। যেমন ধরো সর্ষের তেল, তুমি বাজারে গিয়ে চাইতে পারো যে আমাকে 5 কিলো সর্ষের তেল দাও, নাহলে 5 লিটার সর্ষের তেল দাও। দুটোর কিন্তু পরিমাণ আলাদা, দুটোর ব্যবহারিক প্রয়োগও আলাদা। বোঝা গেল? একটা মাপা হবে কিসে? আয়তন মাপক যন্ত্রে, আর একটা মাপা হবে তুলা যন্ত্রে। তাহলে যখনই তুমি 5-এর পাশে এই এককটা ইউজ করছো, তখনই কিন্তু সামনের জনের কাছে পরিষ্কার হয়ে গেল যে তুমি কি চাইছো। তাহলে বোঝা গেল। আর তাহলে এই এককের যেটা আসলো একটা নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে, তাহলে এই যে 1 কিলো, 5 কিলো জন্ম নিল কোথা থেকে? 5 কিলো জন্ম নিয়েছে 1 কিলো থেকে। কোনো না কোনো সময় কেউ, কোনো বিজ্ঞানী, কোনো একটা সংস্থা আগে ঠিক করেছে যে এতটা পরিমাণ লোহাকে আমরা আজ থেকে 1 কিলো বলবো। এবার এই যে 1 কিলো, তার 5 টাইম বা 5 গুণকে বলা হচ্ছে 5 কিলো, 4 গুণকে বলা হবে 4 কিলো। তাহলে কোথাও একটা আগে পূর্ব নির্ধারিত হয়ে আছে যে এতটা পরিমাণকে আমরা বলবো 1 কিলো। তাহলে ফার্স্ট চাই হচ্ছে 1, এবং 1-এর সরল গুণিতক হিসেবে আমরা যা খুশি সবকিছু পেতে পারি। বোঝা গেল না বোঝা গেল না? ফার্স্ট চাই, 1 কিলো চাই, 1 লিটার চাই, 1 সেন্টিমিটার চাই, এটা প্রি ডিসাইডেড হিসেবে আমরা আগে ঠিক করব, তার এবার গুণিতক হিসেবে আমরা জিনিসটাকে ভাবনা চিন্তা করব। সেই জন্য বলা হচ্ছে পূর্ব নির্ধারিত। সহজ কথায় আমরা যখন বলি যে একটি টেবিলের দৈর্ঘ্য 5 মিটার, তখন 5 হলো সংখ্যা। 5টা কি? ওর একটা সংখ্যা বা পরিমাণকে বোঝাচ্ছে। আর এখানে মিটার শব্দটা থেকে বোঝা গেল যে এটা একটা দৈর্ঘ্যকে উল্লেখ করা হচ্ছে। মিটার কি উল্লেখ করছে? কতটা দৈর্ঘ্য সম্বন্ধে আমাদেরকে আইডিয়া দিচ্ছে। ওকে, যাদের এটা খুব বেসিক লাগছে তারা ফার্স্টের দিকটা কিছুটা স্কিপ করে বেরোতে পারো। পরের দিকে কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। এবার হচ্ছে এককের প্রকারভেদ কতটা, কত রকম একক আমরা পাই। গঠনগতভাবে একককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক একক, আর একটা হচ্ছে লব্ধ একক। অনেকেই জানো, ক্লাস 10-এ ছিল। মৌলিক একক কি? যেসব একক নিজে নিজেই তৈরি হয়, মানে ও কারো সাহায্য নেবে না। যেমন সেন্টিমিটার, সেকেন্ড, কিলোগ্রাম, এরা সবাই হচ্ছে মৌলিক একক। এরা নিজেরাই একাই ব্যবহারে আসে। আর লব্ধ একক বা যৌগিক একক কি? যখন একের অধিক মৌলিক এককে একসাথে মিলিয়ে কোনো কিছুকে প্রকাশ করা হয়। যেমন ধরো বেগ, যেমন আমি যদি বলি বেগ, তাহলে বেগের ক্ষেত্রে কি হবে? ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে এখানে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট যেটা আছে সেটাকে কি বলবো? সেন্টিমিটার। টাইমকে বলবো সেকেন্ড। তাহলে এখানে দেখো ভেলোসিটি কিন্তু দুজনকে নিয়ে তৈরি হলো। কি রকম? সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স বা সেন্টিমিটার পার সেকেন্ড। ক্লিয়ার কি বললাম? তাহলে এখানে কিন্তু একা ও তৈরি হতে পারলো না, তার জন্য ওকে বলা হচ্ছে লব্ধ একক। মিটার সেকেন্ড যেমন, তারপর বলের একক যেটা নিউটন, নিউটন কি কি নিয়ে তৈরি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বল মানে কি?
ফোর্স, ফোর্স ইজ ইকুয়াল টু কি, মাস ইনটু অ্যাক্সিলারেশন। মাসের একক কি হবে, কেজি। অ্যাক্সিলারেশনের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে দেখো তিনটে বেসিক এককের সমাহার হয়ে গেছে এখানে, বোঝা গেল? তার জন্য একে বলা হচ্ছে লব্ধ একক। নেক্সট, এককের বিভিন্ন যে পদ্ধতি বা সিস্টেম আমরা ইউজ করে থাকি সেগুলোর মধ্যে হচ্ছে গিয়ে প্রচলিত মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সিজিএস, এমকেএস, এফপিএস এবং এসআই। এই টেবিলের ভিতরে অনেক কিছু তুমি নতুন শিখতে পারবে। তাহলে কি কি বললাম, সিজিএস, এমকেএস, এফপিএস আর এসআই। সিজিএস কি, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। সেখান থেকে তৈরি হয়েছে সিজিএস, সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড। সেন্টিমিটার কাকে নির্দেশ করছে, কোনো লেন্থকে, সেটা দৈর্ঘ্য হোক, প্রস্থ হোক, উচ্চতা হোক, কোনো দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হোক, রাস্তার দূরত্ব হোক, যাই হোক, সেটাকে যখন আমরা লেন্থ মাপবো তখন আমরা যে এককটা ইউজ করবো সিজিএস পদ্ধতিতে সেটা হচ্ছে সেন্টিমিটার। ভর হচ্ছে গ্রাম, সময় হচ্ছে সেকেন্ড। মনে রাখতে হবে এটা হচ্ছে মেট্রিক পদ্ধতি বা ফরাসি পদ্ধতি। এই পদ্ধতি কারা এনেছিল, ফরাসিরা। এই পদ্ধতির আরেকটা নাম কি, মেট্রিক পদ্ধতি, সিজিএস বা মেট্রিক পদ্ধতি। এমকেএস, এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম, এস ফর সেকেন্ড। এরই উন্নত রূপ হলো এসআই একক। কেন উন্নত রূপ বলছি, পরে বুঝতে পারবো যে এটাকে কেন উন্নত বলছি। কারণ দেখতে পাবে যে এমকেএস পদ্ধতিতে পরবর্তীকালে এমকেএস এর সাথে আরো কিছু একক যোগ হয়ে গিয়ে 7টা টোটাল আমাদের একক আসবে, দিয়ে তৈরি হবে এসআই ইউনিট। ওকে। এফপিএস, এফপিএস হচ্ছে ফুট পাউন্ডাল সেকেন্ড। ফুট পাউন্ডাল সেকেন্ড যেটা সিস্টেম সেটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি। এটা এখন খুব কম ব্যবহারে আসে, এর ব্যবহার খুব কম। এসআই যেটাকে বলছিলাম, কেস থেকেই আরো উন্নত হয়ে তৈরি হয়েছে এসআই। তাহলে যেমন এমকেএস এর ভিতরে আমরা মিটার, কিলোগ্রাম পাচ্ছি, তেমনি আমরা তোমার এসআই পদ্ধতিতে আরো 4টে যোগ হবে। তো চলো লিখে নাও, হয়েছে? ওকে, চলো নেক্সট যাই। এসআই পদ্ধতিতে আমি কি বলেছিলাম, এমকেএস থেকে এসছে 3টে এবং উন্নত এসআই পদ্ধতিতে আরো 4টে যোগ হচ্ছে। টোটাল হচ্ছে এখানে 7টা। কি কি, দৈর্ঘ্যের বা লেন্থের জন্য হচ্ছে মিটার, ভরের জন্য হচ্ছে কেজি বা কিলোগ্রাম, সময়ের জন্য হচ্ছে সেকেন্ড, তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্টের জন্য হচ্ছে অ্যাম্পিয়ার, যাকে আমরা চিহ্ন হিসেবে ব্যবহার করি হচ্ছে আই, তাপমাত্রার জন্য হচ্ছে এসআই পদ্ধতিতে কেলভিন, যাকে বলবো কিনা কে, পদার্থের পরিমাণ যাকে ইউজ করা হবে মোল, আর দীপন প্রাবল্য বা লুমিনেশন ইন্টেন্সিটি যার জন্য হচ্ছে ক্যান্ডেলা বা সিডি। আমি এখানে দুটো টপিক নিয়ে কথা বলবো, একটা হচ্ছে মোল আর একটা হচ্ছে সিডি, কারণ এগুলো মোটামুটি তোমরা সবকটাই জানো। দীপন প্রাবল্য কি, ঘরের ভিতরে ধরো একটা এলইডি বাল্ব আছে, একটা টিউব লাইট আছে বা কোনো একটা লাইট আছে। এই দুটো লাইটের ভিতরে তুমি যদি কম্পেয়ার করো, দেখবে এলইডি বাল্বের থেকে, এলইডি যে একটা ছোট্ট যে বাল্ব আছে তার থেকে কিন্তু দেখবে টিউব লাইটের লুমিনেশন বা ঔজ্জ্বল্যতা অনেক বেশি। তাহলে ঔজ্জ্বল্যতা যাকে দিয়ে মাপা হচ্ছে সেটা হচ্ছে দীপন প্রাবল্য বা লুমিনেশন ইন্টেন্সিটি। এর একক কি, সিডি। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ আমরা যেমন ওজনগতভাবে মাপি, তেমনি কেমিস্ট্রিতে বা বিজ্ঞানে আমাদের ওর ভিতরে থাকা অণু বা পরমাণুর সংখ্যাকে মোল হিসাবে পরিমাপ করা হয়। ওকে, এটাকে কিভাবে লিখবো, এম ও এল, মোল। চলো লিখে নাও, চলো নেক্সট। সহায়ক একক সমূহ আরো দুটো আছে, তারা হচ্ছে তলীয় কোণ বা প্লেন অ্যাঙ্গেল যাকে রেডিয়ান বলা হয়, আর ঘনকোণ যাকে স্টেরিডিয়ান বলা হয় বা এসআর বলা হয়। ঠিক আছে, এই দুটো আরো সহায়ক আমাদের একক আছে এসআই পদ্ধতিতে। লিখেছ? কয়েকটি গুরুত্বপূর্ণ লব্ধ এককের তালিকা এখানে আমি দিলাম। দেখো, পরীক্ষায় অঙ্ক করার সময় সিজিএস বা এসআই এককে রূপান্তর করার ক্ষেত্রে অনেক ছেলে ভুল করে। তো আজকের পর থেকে যেন এটা না হয় সেরকম ভাবে আমরা পুরো বিষয়টাকে শিখবো, কি করে আমরা একটা একক থেকে আরেকটা এককে যাব,
কি তাদের ভিতরে রিলেশন, কিভাবে করা হয়, পরীক্ষা হলে গিয়ে যদি কোথাও আটকায় নিজে নিজে যাতে করতে পারি সেই দিকে আমাদের জোর থাকবে বেসিক। কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে একদম বেসিক চ্যাপ্টার। ক্ষেত্রফল ছোট করে এখানে লেখা হয়ে গেছে, আমি প্রত্যেকটাকে ভেঙে ভেঙে দেখাবো কেন হচ্ছে কি হচ্ছে। প্রথম আসছি হচ্ছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ক্ষেত্রফল মানে কি, ধরো না এটা একটা এরিয়া, খুব সুন্দর করে বোঝো, এটা একটা তোমার এরিয়া, তাহলে এটা একটা দৈর্ঘ্য আছে, এল দিয়ে প্রকাশ হবে সেটা লেন্থ, দৈর্ঘ্য মানে কি লেন্থ, একটা প্রস্থ আছে সেটা মানে কি লেন্থ। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, এরিয়া সূত্র কি, দৈর্ঘ্য গণিত প্রস্থ, দুটো এল এর গুণ হলো, তাহলে হলো কি এল স্কোয়ার। এবার একক হিসাবে যদি ভাবি তাহলে এখান থেকে দুটো দুটো জিনিস উঠে আসবে, একটা এসআই আর একটা সিজিএস। এসআই যদি বলি তাহলে মিটার, মিটারের সাথে মিটার গুণ হলে কি হবে মিটার স্কোয়ার। সেন্টিমিটার যদি সিজিএস এ বলি তাহলে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কোয়ার। পরবর্তীকালে যদিও দেখবো যে কিভাবে পারস্পরিক সম্পর্ক তৈরি হচ্ছে তা একটু আমি বলে রাখি। দেখো 1 মিটার স্কোয়ার আছে, ওকে, তাহলে 1 মিটার স্কোয়ার যেটা আছে তাহলে দুটো 1 মিটারের গুণ, 1 মিটার মানে কত 100 সেন্টিমিটার, তাহলে এই 1 মিটার মানেও 100 সেন্টিমিটার, তাহলে দুটো 100 মিলে কত হলো 10⁴ সেন্টিমিটার গণিত সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কোয়ার। মাথায় ঢুকলো? খুব ইজি অনেকের ক্ষেত্রে, কিন্তু যাদের একদম বেসিক ধারণা অসুবিধা আছে তাদের জন্য বলছি, মুচ্ছি। তারপর ধরো যেমন আমি আয়তনের কথা যদি বলি, দেখো বা বেগ বলি, আয়তন যেমন এখানে দেওয়া আছে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা মানে লেন্থ গণিত লেন্থ গণিত লেন্থ, তিনটে লেন্থের এসআই করলে পরে হচ্ছে মিটার গণিত মিটার গণিত মিটার মানে মিটার কিউব, আর সেন্টিমিটারে করলে পরে সেন্টিমিটার কিউব। চলো বেগটাকে একটু দেখাই। বেগ মানে কি, বেগ মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্বকে আমরা কি দিয়ে মাপবো, তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তো ডিস্টেন্সকে কি দিয়ে মাপি আমরা, ডিস্টেন্স আমরা মাপি হচ্ছে লেন্থ দিয়ে, টাইম কি দিয়ে মাপবো টি দিয়ে। তাহলে হলো কি এটা এল পার টি বা এল টি টু দি পাওয়ার -1। এবার যদি এককে আসো তাহলে এককের ক্ষেত্রে কি কি আসবে, এসআই সিজিএস। এসআই ক্ষেত্রে যদি বলি তাহলে লেন্থের কি হবে মিটার, টাইমের কি হবে টাইম হচ্ছে সেকেন্ড, তাই না। সিজিএস এ যদি বলি তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড। যদি আমি কনভার্ট করার চেষ্টা করি সিম্পল, 1 মিটার থেকে ধরো 1 মিটার পার সেকেন্ড থেকে আমি যেতে চাইছি মানে এসআই এ বেগের গতিবেগ থেকে আমি যেতে চাইছি যে সিজিএস এ পৌঁছাতে, তাহলে এসআই মিটারকে কি বলি আমরা 1 মিটার সমান সিজিএস এ কত 100 সেন্টিমিটার। টাইম তো চেঞ্জ হয় না, একই থাকে দুটোতে, তাহলে কি হলো 100 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, আর দেখি এখানে কিছু ভালো ভালো আছে। ত্বরণ আগে লিখে নাও, লেখো 1 2 3 বলি। ওকে লেখা হয়ে গেছে। চলো ফার্স্ট আসছে হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়, ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটি মানে কি, একটু আগে বার করলাম এল টি টু দি পাওয়ার -1, টাইমের মাত্রা কি টি, তাহলে হলো কি এল টি টু দি পাওয়ার -2। এককে যদি আসি তাহলে এটাকে এসআই বললে পরে কি বলবো মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিজিএস এ যদি বলি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? একটু কঠিনে যায়, যেমন বল, বল মানে কি, বল ফোর্স ফিজিক্যাল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন তো এখান থেকে বার করেইছি, মাসের মাত্রা কি এম, অ্যাক্সিলারেশনের মাত্রা কি এল টি টু দি পাওয়ার -2। তাহলে যদি এককে আসি, যদি এককে আসি তাহলে এম এর জায়গায় কি আসবে কেজি,
ডিস্টেন্সের জায়গায় কি আসবে মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার সেকেন্ড স্কোয়ার। পার যেহেতু দিচ্ছি, হয় তুমি পার সাইন দেবে দিয়ে স্কোয়ার লিখবে, আর না হলে সেকেন্ড টু দি পাওয়ার -2, মানে এটাকে আবার লেখা যাবে এরকমও কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, যে কোনো একটা, হয় এটা নয় এটা। পার মানে ভাগ, টু দি পাওয়ার -2 মানেও ভাগ। আচ্ছা, চাপ, কার্য, শক্তি। কার্য শক্তি কেন একসাথে রাখা আছে? দেখো, শক্তিকে ডাইরেক্ট মাপা সম্ভব নয়, শক্তিকে ডাইরেক্ট মাপা সম্ভব নয়। তাহলে শক্তিকে আমরা কিভাবে মাপি? কার্যের মাধ্যমে শক্তিকে আমরা মাপি। সেই জন্য কার্য আর শক্তির একক এবং মাত্রা একই হয়। চলো এটা একটু ইম্পর্টেন্ট দেখাই। কার্য, কার্য মানে কি? কার্য মানে হচ্ছে বল ইনটু সরণ। কার্য মানে কি? বল ইনটু সরণ। মানে এখানে কোনো একটা অবজেক্ট আছে, এখানে ফোর্স দেওয়া হলো এফ, বস্তুটা দেখা গেল সরে এখানে পৌঁছেছে, এতটা ডিস্টেন্স গেছে সে, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স, ফোর্সের মাত্রা আমরা বার করেছি এম এল টি টু দি পাওয়ার -2, ডিস্টেন্সের মাত্রা কি এল, তাহলে গোটা মিলিয়ে মাত্রা কি হলো এম এল এল গুণ হয়ে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ওকে, এবার যদি আমি এককে আসি, দেখো কেন বলা হয়েছিল এসআই সব থেকে বেশি ইউজ হয়, তো এসআই এর এখানে জুল, এখানে চাপের ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছ পাস্কাল, কিন্তু দেখো চাপের সিজিএস একক কিন্তু ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে আছে। মানে আমি বলতে এটাই চাইছি যে এসআই সিস্টেম হচ্ছে অনেক আপডেট। এসআই সিস্টেমে দেখো চাপের জন্য একটা নির্দিষ্ট একক বানানো আছে, সেটা হচ্ছে পাস্কাল, কিন্তু সিজিএস সিস্টেমে দেখতে পাওয়া যাবে যে সেরকম নিজস্ব কোনো একক নেই, ওটাকে লব্ধ একক হিসাবে প্রকাশ করা হচ্ছে। তো চলো দেখি রিলেশন কি, এই রিলেশনটাকে আমরা প্রুভ করি। ফার্স্ট এসআই যদি বলি, এসআই সিস্টেমে যদি বলি, তাহলে এম এর জায়গায় কি বসবে কেজি, লেন্থের জায়গায় কি বসবে মিটার স্কোয়ার, টাইমের জায়গায় কি বসবে সেকেন্ড টু দি পাওয়ার -2। এবার যদি আমি সিজিএস এ কেজি মানে কত, সিজিএস এ যদি কনভার্ট করি, ধরো সিজিএস, সিজিএস এ কনভার্ট করছি, তাহলে কেজি মানে কি 1000 গ্রাম। ওকে, মিটার মানে কি 100 সেন্টিমিটার, তাহলে যেহেতু মিটারের উপরে স্কোয়ার আছে, তাহলে এখানে 100 সেন্টিমিটার তার হোল স্কোয়ার হবে, আর সেকেন্ড টু দি পাওয়ার -2 যেমন আছে তেমন থাকলো। এবার এটাকে যদি স্কোয়ারে আনি, ভালো করে খেয়াল করো, গ্রামটাকে ধরো লাস্টে লিখলাম, সেন্টিমিটার এখান থেকে দেখো স্কোয়ার 100-এরও স্কোয়ার হবে, সেন্টিমিটারও স্কোয়ার হবে, তো 100-এর স্কোয়ার মানে কি হয়ে যাবে একের পরে 4টে শূন্য, আর সেন্টিমিটার স্কোয়ার হলে কি হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার। ওকে, সেকেন্ড যেমন ছিল তেমনই থাকতে দাও। তাহলে এখানে কটা শূন্য আসলো দেখো, 4 এখান থেকে 3 এখানে, মানে 7টা, তাহলে হলো কি 10 টু দি পাওয়ার 7 গ্রাম পার গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটার একক কি? এটার একক হচ্ছে আর্গ। তাহলে দাঁড়ালো কি 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। কেন 1 জুল? সব আমরা এখানে কিন্তু এক এক ধরেছি, অর্থাৎ ওজনেও ধরেছি 1 কিলো, দূরত্ব যেটা গেছে সেটাও বলছি 1 মিটার, সময় আমার এখানে 1 সেকেন্ড, সেই জন্য 1। আগেই বলা হয়েছে একক মানে হচ্ছে এক, একের গুণিতক হিসাবে আমরা সবকিছু ক্যালকুলেশন করব। ওকে, চাপের ক্ষেত্রে কি হয় বল বাই ক্ষেত্রফল, বলের একক কি হয় চলো একটু বড় করে দেখায়, বল বাই ক্ষেত্রফল, বলের একক কি হয় ডাইন, ক্ষেত্রফল একক কি সেন্টিমিটার স্কোয়ার। এসআই তো বলেছি, এসআই যদি ভেঙে বলতাম তাহলে কি বলতাম নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার মানেই হচ্ছে পাস্কাল। রিলেশন কি 1 পাস্কাল সমান হচ্ছে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এগোই, চলো একক লেখার কিছু নিয়ম আছে, আমি বেশ কিছু নিয়ম তুলেছি যেগুলো সকল সময়
অনেক ছাত্র ভুল করে, অনেক স্টুডেন্ট দেখা যায় ভুল করে বসে। প্রথম জেনে রাখবে, কোনো একক যদি কোনো সায়েন্টিস্টকে ডেডিকেট করে করা, কোনো সায়েন্টিস্টের নামের উপরে ভিত্তি করে যদি করা হয়, তাহলে তাকে ক্যাপিটাল আকারে একটা ক্যাপিটাল হরফে লেখা হবে। যেমন ধরো নিউটন, নিউটনকে আমরা ক্যাপিটাল এন দিয়ে বোঝাই, জুল ক্যাপিটাল জে দিয়ে বোঝাই। বোঝা গেল কি বললাম? এবার নিউটনকে তাহলে এন, জুলকে আমরা ক্যাপিটাল জি। কিন্তু যদি আমি পুরো নাম লিখতে চাই তাহলে কি করব? ছোট হরফে নিউটন বা ছোট হরফে জুল ব্যবহার করব। কি বললাম বোঝা গেল? ছোট হরফে নিউটন বা ছোট হরফে জুল ব্যবহার করব। যেমন 5 নিউটন, 10 জুল, দেখো সব ছোট অক্ষরে লেখা আছে। এক, সাধারণত এককগুলোর প্রতীক বা সিম্বল একটা স্মল লেটার আকারে বোঝানো হবে। যেমন মিটারকে ছোট হাতের এম, কেজিকে ছোট হাতের কেজি, সেকেন্ডকে ছোট হাতের এস, কোনো ক্যাপিটালের এখানে ইউজ হয় না। এককের প্রতীকের শেষে কখনোই ফুল স্টপ ব্যবহার করবে না। যেমন 5 সেন্টিমিটার, তারপরে ডট, ফুল স্টপ দিলাম, এটা লেখা ভুল। সঠিক কি? 5 সেন্টিমিটার। ওকে। আর কি ভুল হয় জেনে রাখবে, যে প্লুরাল কিন্তু এখানে ইউজ হবে না। মানে কেজির জায়গায় 10 কেজি কিনছি মানে 10 কেজিস লিখবো, হবে না। কেন এমন হলো? খুব সিম্পল। 10 কেজির ভিতরে 10 নিজেই কিন্তু বহু বচনকে প্রকাশ করছে। 10 নিজেই একটা বহু বচনকে প্রকাশ করছে। সেই জন্য ইউনিটে বা এককে আর কিন্তু নতুন করে কোনো বহু বচন ইউজ হবে না, শুধু কেজি হবে। 10 কেজি হবে, 10 কেজিস হয় না। 10 মিটার হবে, 10 মিটার্স হয় না। চলো নেক্সট। মাত্রা কি? সব থেকে ইম্পর্টেন্ট জায়গা আজকের টপিকের ভিতরে, ডাইমেনশন বা মাত্রা। মাত্রা কি? কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলিকে যে সূচক বা পাওয়ার কিভাবে রয়েছে তা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হলো ওই রাশির মাত্রা। যেমন ধরো বেগের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু কি হলো? লেন্থ বাই টাইম। তাহলে এল টি টু দি পাওয়ার -1। ভালো করে লিখলে কি লিখতে হয়? এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -1। তো দেখো এল এর মাত্রা কত হলো? এল এর মাত্রা হলো 1। টি এর মাত্রা কত হলো? টি এর মাত্রা হলো -1। এই দুটো মিলে কিন্তু বেগের মাত্রা তৈরি করলো এল টি টু দি পাওয়ার -1 বা এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -1। ক্লিয়ার? একদম সহজ ব্যাখ্যা, এটা লেখা হয়ে গেছে। চলো এগুলো মৌলিক রাশি ও তাদের মাত্রীয় সংকেত। সাধারণ বলবিদ্যা বা মেকানিক্সে ক্ষেত্রে আমরা তিনটে প্রধান মৌলিক রাশি ব্যবহার করি। একটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে ইংরেজিতে বলা হয় লেন্থ, লেন্থের প্রথম অক্ষর যেহেতু এল সেই জন্য থার্ড ব্র্যাকেটে এল। দ্বিতীয় হচ্ছে ভর, ভরের হচ্ছে মাস, মাসের প্রথম অক্ষর এম সেই জন্য থার্ড ব্র্যাকেটে এম। সময় টাইম টি সেই জন্য থার্ড ব্র্যাকেটে টি। অন্যান্য মৌলিক রাশি যেমন ধরো তাপমাত্রা, তাপমাত্রা মাত্রা হচ্ছে থিটা, একক হচ্ছে কেলভিন। প্রবাহ মাত্রা, মাত্রা হচ্ছে আই, একক হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে। কয়েকটি গুরুত্বপূর্ণ ভৌত রাশির মাত্রা নির্ণয় আমরা করব। অলরেডি কিছু কিছু আমি দেখিয়েছি, যেগুলো দেখিয়েছি সেগুলো আমি স্কিপ করছি, শুধু বলে দিয়ে স্কিপ করব। যেমন ক্ষেত্রফল, দৈর্ঘ্য গণিত প্রস্থ, এল গণিত এল মানে এল স্কোয়ার। ওকে। আয়তন, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, এল গণিত এল গণিত এল মানে এল কিউব। ঘনত্ব, ভর বাই আয়তন, ভর বাই আয়তন মানে এটা একটু দেখায়, কারণ অনেকের অঙ্ক করতে গিয়ে আমি দেখেছি এটা অনেক ভুল করে। তাহলে ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, এল এর মাত্রা হচ্ছে এল কিউব, দুটোকে মিলিয়ে মাত্রীয় সংকেত হচ্ছে এম এল টু দি পাওয়ার -3। হলো তো? এবার এককের ক্ষেত্রে দেখো ভালো করে কি হচ্ছে। তাহলে আমি যদি এইখান থেকে ভাবি, তাহলে ভর আছে, ভরের জায়গায় আমাকে কি লিখতে হবে? এসআই, এটা হচ্ছে এসআই, আর ধরো এটা হচ্ছে সিজিএস। ওকে। এসআই এর ক্ষেত্রে আমি কি হবে? মাসের জায়গায় কি বলছে? কেজি। ভরকে কি বলি? কেজি।
আর লেন্থের জায়গায় কি হবে, মিটার কিউব, ঠিক তো? তাহলে কেজি পার মিটার কিউব বা কেজি মিটার টু দি পাওয়ার -3। সিজিএস এ কি বলবো, গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবার যদি বলি এদের রিলেশন কি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন সিজিএস অ্যান্ড এসআই? সিম্পল, খুব ভালো করে দেখো, পরীক্ষার হলে গিয়ে কখনো কনফিউজ হবে না। কেজি, কেজি মানে গ্রামে বলতে গেলে কত বলবো, কেজি মানে 1 কেজি মানে 1000 গ্রাম। এবার আসছি মিটার, মিটার মানে কি 100 সেন্টিমিটার, তাহলে লিখবে এরকম 100, তারপরে লিখবে সেন্টিমিটার, এখানে যেহেতু কিউব আছে টোটাল হোল কিউব করো, হলো 1000 থাকতে দাও, গ্রাম থাকতে দাও, 100 এর কিউব মানে 100 ইন্টু 100 ইন্টু 100, আর এখানে হলো সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে গোটাটাকে দাঁড় করালে কি দাঁড়ায়, এখানে ভালো করে ভাবো, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, 1 2 3 পড়ে থাকলে এখানে তিনটে শূন্য, তাহলে 10 টু দি পাওয়ার -3 গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে যদি আমি বলি সিজিএস থেকে এসআই তাহলে কি হবে, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। কারণ এখানে টু দি পাওয়ার -3 ছিল, এদিকে আসলে পরে হয়ে যাবে 10 টু দি পাওয়ার 3। বোঝা গেল? এই জন্য দেখা যায় যে ঘনত্ব লেখার সময় অনেকে ভুল করে বসে, ওই জন্য আমি ভেঙে দেখিয়ে দিলাম যে কিভাবে হয়। বেগের মাত্রা, বেগ মানে কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্সের মাত্রা হচ্ছে এল, টাইমের মাত্রা টি, এল টি টু দি পাওয়ার -1। এটা তো সহজ আছে। ত্বরণ, ত্বরণ মানে কি বেগের পরিবর্তন বাই সময়, অলরেডি দেখিয়ে দিয়েছি, এল টি টু দি পাওয়ার -2। বল, বল মানে কি ভর ইন্টু ত্বরণ, নিউটনের সেকেন্ড ল থেকে যদি আমরা আসি তাহলে কি হবে, ফোর্স ইজ ইকুয়াল টু, দেখিয়ে দিয়েছি অলরেডি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাসের মাত্রা হচ্ছে এম, অ্যাক্সেলারেশনের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, তাহলে হলো কি এম এল টি টু দি পাওয়ার -2, থার্ড ব্র্যাকেটে রেখে দাও। আচ্ছা, এখানে যদি কনভার্ট করি যে এসআই বলের একক কি, এটাকে পরিবর্তে কি লেখা হয়, আমরা জানি এর পরিবর্তে লেখা হয় নিউটন। আর সিজিএস এ কি বলি, সিজিএস এ বলি ডাইন। যদি এদের ভিতরে রিলেশন বলি, দেখো কি করে রিলেশন আছে, ভালো করে দেখো, 1 নিউটন সমান 1, মাত্রাতে বলে পরে এম এল টি টু দি পাওয়ার -2, এই 1টা হটাও, এম এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা, এসআই মাসের একক কি, সিম্পল কেজি, লেন্থের একক কি মিটার, টাইমের একক কি সেকেন্ড টু দি পাওয়ার -2। 1 কেজি মানে কি 1000 গ্রাম, 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার, সেকেন্ড সেকেন্ডই থাকে সিজিএসএসআই, তাহলে কোনো চেঞ্জ হবে না, থেকে গেল। এককগুলোকে সব একদিকে ঠেলে দাও, সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে আসো, তাহলে এখানে 3টে শূন্য, এখানে 2টো শূন্য, হলো 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, যেটাকে বলা হয় 10 টু দি পাওয়ার 5 টাইম। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট, কার্য বা শক্তি, কার্য বা শক্তি, কার্যের একক কি, বল ইন্টু সরণ দিয়ে আসবে, তাহলে বল কি হবে এম এল টি টু দি পাওয়ার -2, সরণের জন্য কি আসবে এল, তাহলে হলো কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। সিজিএসআই যদি আমি কনভার্ট করি, সিজিএস আর এসআই, দেখো কি হয়, এসআই বললে কি হবে কেজি, লেন্থের জন্য কি হবে মিটার স্কোয়ার,
টাইমের জন্য কি হবে সেকেন্ড টু দি পাওয়ার -2। এবার এটাকে যদি সিজিএস এ নিয়ে যায় তাহলে 1 কেজি মানে কত 1000 গ্রাম, 1 মিটার মানে কত 100 সেন্টিমিটার। তার কি বলেছি স্কোয়ার করতে, কেন এখানে স্কোয়ার আছে, সেকেন্ড দুটো ক্ষেত্রেই 1 থাকে। হলো, তাহলে এখান থেকে থাকলো কত 1000, এখান থেকে কত আসবে 10 টু দি পাওয়ার 4 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। এটা মিলালে কত হবে 10 টু দি পাওয়ার 7, কারণ এখানে 3টে আছে এখানে 4টে, 10 টু দি পাওয়ার 7 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। এটা হচ্ছে জুল, এটা হচ্ছে আর্ক, এটা হচ্ছে জুল, এটা হচ্ছে আর্ক, এসআই আর সিজিএস। নেক্সট ক্ষমতা, কাজ করার হার, যতটা আমি কাজ করতে পারছি তার হার। তাহলে কার্য বাই সময়, কার্যের মাত্রা কি হয় এম এল স্কোয়ার টু দি পাওয়ার -2, টাইম দিয়ে ভাগ হবে। তাহলে একটা টাইম যদি উপরে চলে যায় তাহলে কি হবে এম এল স্কোয়ার টু দি পাওয়ার -3। হোমওয়ার্ক দিলাম, করো তোমরা। সিজিএস আর এসআই এর ভিতরে রিলেশন, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এসআই সিস্টেম অ্যান্ড সিজিএস সিস্টেম। চাপ, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, বলের মাত্রা কি বল এম এল টি টু দি পাওয়ার -2, ক্ষেত্রফল কি এল স্কোয়ার, তাহলে হলো কি এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এরও তোমরা করো, কারণ অনেক কটা দেখিয়ে দিয়েছি আমি কিভাবে করতে হয়, তা তোমরা নিজেরা এসআই সিজিএস এ কনভার্ট করো নিজে নিজে, কমেন্টসে বলো। এবার এটা একটু জটিল, সেজন্য এটাকে আমি স্পেশালি নোট আকারে সুন্দর করে এনে দিয়েছি। রোধের মাত্রা নির্ণয়, এখানে বেশ কিছু কনসেপ্ট লাগবে, তার জন্য ক্লাস 11 এর যারা একদম স্টার্টিং এ পড়ছো তাদের অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। ভালো করে দেখো, রোধের মাত্রা নির্ণয় করছি। রোধ, রোধ মানে হচ্ছে তড়িৎ প্রবাহের যে রোধ, এটা তারের যে বাধা দেয় তাকে বলা হচ্ছে রোধ। তাহলে আমি কার সূত্র তুলবো, ও ওহমের সূত্র তুলবো। ওহমের সূত্র অনুযায়ী কি আর ইজ ইকুয়াল টু কি বিভব বাই প্রবাহ মাত্রা। কেন, আমরা সূত্র কি জানি ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, তাহলে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, তাহলে বিভব বাই প্রবাহ মাত্রা, বিভব বাই প্রবাহ মাত্রা। এবার দেখো বিভব মানে কি, বিভব মানে হচ্ছে কার্য বাই আধান, বিভব মানে হচ্ছে কার্য বাই আধান। আধান মানে কি, আধান মানে হচ্ছে প্রবাহ মাত্রা একটু সময়, মুখে বলবো না, ডিটেলে ব্যাখ্যা করছি। কেন বিভবের জায়গায় আমার, বিভবের জায়গায় কার্য বাই আধান কেন আসলো, আগে সেটাকে বুঝি। ভাবো এটা একটা তোমার বিল্ডিং, এই বিল্ডিং এর নিচে একটা টব আছে, এই টবটাকে তুমি বাড়ির মাথার উপরে নিয়ে গেছো, ঠিক? তাহলে এই টবটা যখন গ্রাউন্ড ফ্লোরে ছিল তখন ওর ভিতরে কোনো শক্তি ছিল কি, স্মৃতিশক্তি ছিল না। যখন টবটাকে এই হাইটে নিয়ে গেছো তার কিন্তু ওর ভিতরে স্মৃতিশক্তির জন্ম নিয়েছে। তেমনি কোনো একটা আধানকে যখন কোনো তড়িৎ ক্ষেত্র থেকে অসীম দূরত্বে নিয়ে যাওয়া হয় তখন তার ভিতরে একটা স্মৃতিশক্তি জন্মায়, তাকেই বলা হচ্ছে বিভব, যেমন এই টবটার ক্ষেত্রে হলো। এবার দ্বিতীয় কথা ভাবো, টব কি নিজে নিজে গেছে না কাউকে নিয়ে যেতে হয়েছে? অবশ্যই কাউকে নিয়ে যেতে হচ্ছে। তেমনি আধানও কিন্তু নিজে নিজে যায় না, কাউকে নিয়ে যেতে হয়। তাহলে এই যে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, তাহলে কেউ কার্য করছে, দেখা গেল সে কিউ পরিমাণ আধান নিয়ে গেছে। আমি যেমন ধরো 10টা টপ নিয়ে গেছি, তাহলে আমি যদি গড়ে বলি এক একটা টপ নিয়ে যেতে কত খরচা, আমাকে কত কার্য করতে হয়েছে, তাহলে টোটাল কার্য ডিভাইডেড বাই 10। তেমনি 10টা আধান যদি কেউ নিয়ে গিয়ে থাকে তাহলে কার্য ডিভাইডেড বাই আধান, বা এইভাবে যদি বলি আরো বেটার হয়, আমি কিউ পরিমাণ আধান নিয়ে গেছি তড়িৎ ক্ষেত্র থেকে অসীমে, তাহলে কার্য করেছি হচ্ছে ডব্লু। তাহলে টোটাল এক এক কুলম্বের জন্য বা এক এক ইউনিট আধানের জন্য আমি কত পরিমাণ কার্য করছি, ডব্লু বাই আধান। এটা গেল ফার্স্ট পর্যায়ে, কেন কার্য বাই আধান হলো। এবার আছে আধান মানে কি, আমরা কি জানি আই মানে হচ্ছে কিউ বাই টি। নাও হোয়াই আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, কারণ দেখো একটা তার আছে, এটাকে মুছি, খুব ভালো করে বুঝবে, কনসেপ্ট ফিজিক্সে কিন্তু মাস্ট। একটা তার আছে, এই আমার তার, এই তারের ভিতর দিয়ে ইলেকট্রন ছুটে ছুটে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে।
আধান যাচ্ছে, তার ভিতর দিয়ে আধান যাচ্ছে। তাহলে দেখা গেল টি সময়ে এর ভিতর দিয়ে কিউ পরিমাণ আধান গেছে। তাহলে প্রতি সেকেন্ডে যতটা আধান যায় তাকে বলা হয় প্রবাহ মাত্রা। তাহলে পার সেকেন্ডে যে আধান যাচ্ছে সেটা আই ইজ ইকুয়াল টু কি হবে, টোটাল আধান বাই টাইম। সেই জন্য আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। বোঝা গেল? সেই জন্য তাহলে এখান থেকে কি হলো, আধান কিউ ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, আই এন টু টি, অর্থাৎ প্রবাহ মাত্রা ইনটু টাইম। প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা ইনটু টাইম হলো। এবার আসছি রোধ। এতদূর পর্যন্ত বোঝা গেছে বিভব কি করে আনলাম। এবার আসি রোধ। তাহলে রোধ মানে কি পেয়েছি, বিভব বাই প্রবাহ মাত্রা। তাহলে বিভব বাই প্রবাহ মাত্রার জায়গায় তাহলে কি লিখবো, বিভবের জায়গায় লিখবো কার্য বাই তড়িৎ প্রবাহ ইনটু সময়। কার্য বাই তড়িৎ প্রবাহ ইনটু সময়। আর এখানে কি ছিল, আই প্রবাহ মাত্রা, সেই জন্য নিচে একটা প্রবাহ মাত্রা আসলো। তাহলে হলো কি, কার্য বাই তড়িৎ প্রবাহ স্কোয়ার। এই যে তড়িৎ প্রবাহ দুজনে গুণ হলো তড়িৎ প্রবাহ স্কোয়ার ইনটু সময়। ক্লিয়ার? আমি সব মুছে দেবো লিখবার জন্য, আগে বুঝে নাও। এবার কার্যের মাত্রা কি, কার্যের মাত্রা তো হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। প্রবাহ মাত্রা হচ্ছে আই, আর সময়ের মাত্রা হচ্ছে টি। সব কটাকে নিয়ে গিয়ে যদি বসাই, তাহলে কার্যের জায়গায় কি লিখবো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু কার্য হলো। প্রবাহ মাত্রার জায়গায় কি লিখবো, আই তার স্কোয়ার, আই তার স্কোয়ার। সময়ের জায়গায় কি লিখবো, সময় যে আছে সময়ের জায়গায় কি লিখবো, টাইম টি। সব কটাকে যদি এক জায়গায় করি তাহলে কি দাঁড়ায়, এম লেন্থ একাই আছে, এল স্কোয়ার আই টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। এটা হচ্ছে রোধের মাত্রা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু। হলো? মুছে দিই একবার দেখবার জন্য তোমাদেরকে, লিখে নাও ভালো করে। লেখো 1 2 3 হয়েছে লেখা? চলো নেক্সট। মাত্রীয় সমীকরণ, ডাইমেনশনাল ইকুয়েশন কি জিনিস? যখন কোনো ভৌত রাশিকে তার মাত্রার মাধ্যমে একটি সমীকরণ আকারে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় মাত্রীয় সমীকরণ। সিম্পল ব্যাপার, যে আমার এখানে এই যে রোধের যে মাত্রাটা বার করলাম, এখানে দেখো অনেক কটা মাত্রা এক জায়গায় মিলে নির্দিষ্ট পাওয়ার সূচক মিলে গোটাটা তৈরি হচ্ছে রোধের মাত্রা। একেই বলা হচ্ছে ওর মাত্রীয় সমীকরণ। যেমন ফোর্সের ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম, ফোর্স ইজ ইকুয়াল টু এম এল টু দি পাওয়ার মাইনাস টু। ভালো করে খেয়াল করো, তাহলে এম আছে, এল আছে, টি এর আবার টু দি পাওয়ার মাইনাস টু আছে। এই সমগ্র ব্যাপারটাকে বলা হচ্ছে ফোর্সের মাত্রীয় সমীকরণ। ক্লিয়ার? চলো নেক্সট। মাত্রাহীন রাশি, পরীক্ষায় খুব দেয়, বোর্ড এক্সামে তো খুব আসে, যে মাত্রাহীন রাশি কি, মানে চারটে অপশন দেয়, খুঁজে বার করতে বলে, বা মাত্রাহীন রাশি ড্যাশ শূন্যস্থান পূরণ করে, এরকম বহুবার দেয়। হয় কি, অনেক সময় আমরা যখন মাত্রা বার করি তখন দেখা যায় উপর আর নিচে মাত্রাগুলো কাটাকুটি হয়ে গেলে কিছুই মাত্রা থাকে না, তখন তাকে বলা হচ্ছে মাত্রাহীন রাশি। যেমন ধরো বৃত্তচাপের ক্ষেত্রে, এটা একটা গোটা ধরো বৃত্ত, বৃত্তের একটা ছোট্ট অংশ আমি কেটে নিয়েছি, এটাকে বলছি বৃত্তচাপ। তাহলে এখানে যে কোণ তৈরি করছে, সে কোণ কি কি নিয়ে তৈরি হয়, বৃত্তচাপ যতটা থাকে তাকে বলা হয় এস, ব্যাসার্ধ যেটা থাকে তাকে বলা হয় আর, আর এটা হচ্ছে কোণ। এদের ভিতরে একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক, এস ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হলো, এস বাই আর। এখন ভালো করে খেয়াল করো তো, এস কি, বৃত্তচাপ, একটা লেন্থ, তাই নয় কি, লেন্থ হলো, ব্যাসার্ধ কি হলো, একটা লেন্থ, লেন্থ লেন্থ কেটে গেল, এর কি থাকলো, কিছুই থাকলো না, থাকলো কিছু, লিখে কিভাবে লিখবো, ভাগ হলে পরে এখানে থাকলো হচ্ছে ওয়ান। এই ওয়ানটাকে লেখার রীতি হচ্ছে এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো,
টি টু দি পাওয়ার 0। একেই বলা হচ্ছে মাত্রাহীন রাশি, অর্থাৎ যার মাত্রা হবে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। কারণ সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে সামথিং টু দি পাওয়ার 0 এখান থেকে আসবে 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে আবার 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে আবার 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 মানে 1। আশা করি বোঝাতে পেরেছি মাত্রাহীন রাশি কাকে বলে, কেন হয়। আর একটা মাত্রাহীন রাশি জানা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, পরীক্ষায় খুব দেয়। চলো নেক্সট, বিকৃতি। তোমরা 11এই পড়বে বিকৃতি, দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে এখানে দেখতে পাচ্ছ এটাও দৈর্ঘ্যের মাত্রা আসবে, প্রাথমিক দৈর্ঘ্য মাত্রা আসবে, কেটে গিয়ে মাত্রাহীন হয়ে যাবে। মাত্রা বিশ্লেষণের উপযোগিতা কি? আজকে আরো একটা ভাইটাল জায়গায় আমরা ঢুকে পড়লাম। মাত্রা বিশ্লেষণের উপযোগিতা বা ব্যবহার, ইউজেস কি, ডাইমেনশনের ইউজেস কি, কি কাজে লাগে ডাইমেনশন অ্যানালাইসিস। প্রথম, সমীকরণের সঠিকতা বা একটা সমীকরণ সঠিক না বেঠিক সেটা আমরা জানতে পারবো। তাহলে মাত্রাগতভাবে যদি প্রিন্সিপাল ওয়েতে যদি হোমোজেনিটি হয় তাহলে পরে সমীকরণটা হচ্ছে সঠিক। কি ব্যাপার বলছি, কোন একটা সমীকরণ মাত্রাগতভাবে যদি সঠিক হয়, জেনে রাখবে একটা পরিষ্কার কথা, যে কোনো দুটো রাশির যখন তুমি যোগ করছো বা বিয়োগ করছো তখন তাদেরকে মাত্রাগতভাবে এক হতে হবে। কিরকম ব্যাপার, ধরো তোমার কাছে দুটো গরু ছিল, চারটে ছাগল ছিল, আর তুমি বাজার থেকে আরো 3টে মুরগি কিনে নিয়ে আসলে, তাহলে তোমার কাছে মুরগির ছাগলের সংখ্যা কটা হলো? ছাগলের সংখ্যা কি কোনো পরিবর্তন হলো? হলো না, কিন্তু মুরগি কিন্তু নতুন সংখ্যা অ্যাড হয়েছে। তাহলে তুমি কেন মুরগির সংখ্যাটা ছাগল বা গরুর সাথে অ্যাড হলো না? না হওয়ার কারণ একটাই, কারণ তারা মাত্রাগতভাবে এক, উপাদানগতভাবে তারা আলাদা। মাত্রাগতভাবে আলাদা, উপাদানগতভাবে আলাদা, এবং বিষম জাতীয় রাশি হওয়ার জন্য এদের ভিতরে যোগ বিয়োগ কিছু করা গেল না। তাহলে কোনো সমীকরণে যদি দেখি দুটো রাশি যোগ অবস্থায় আছে, তাহলে জানতে হবে দুটো রাশির মাত্রা সেম। বুঝতে পেরেছি কি বললাম? ওকে। আর কি, কোন একটা ঘটনা ঘটবার আগে এবং পরে যে সমষ্টিটা, সেটাকে যদি সমীকরণ আকারে লিখি, তাহলে সমীকরণের বাম দিক এবং সমীকরণের ডান দিকের মাত্রা সেম হতে হবে। তাহলে সমীকরণ মানে কি, বাম দিকে কিছু একটা ঘটনা, ডান দিকের একটা কিছু ঘটনা, যারা কিনা ইকুয়াল বা তুল্য, সেই জন্য তো লিখতে পারছি। তাহলে তুল্য যদি দুটো জিনিস হয় তাহলে তাদের মাত্রাও এক। তাহলে এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যে দুটো রাশি যদি যোগ অবস্থায় দেখতে পাচ্ছি কোনো সমীকরণে, তাহলে জানতে হবে যে তারা মাত্রাগতভাবে এক। দ্বিতীয়ত হচ্ছে কোনো সমীকরণে ইকুয়ালের ডান দিকে এবং বাঁ দিকে যদি ভ্যারাইটিস জিনিসপত্র থাকে, ডান দিকে এদিকেও ধরো আছে বেশ কিছু জিনিস, যোগ বিয়োগ গুণ ভাগ করে, তাহলে জানতে হবে বাম দিকের মাত্রা টোটাল মিলিয়ে যা দাঁড়াবে ডান দিকের মাত্রা সেম হতে হবে, তবেই গিয়ে সেই সমীকরণ সঠিক। এক, বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। অলরেডি তো আমরা বহুবার করেছি যে বিভিন্ন এককের মধ্যে কি কি সম্পর্ক হয় না হয়, অনেক কটা করেছি। নেক্সট হচ্ছে নতুন সূত্র গঠন। নতুন সূত্র গঠন কিরকম, তুমি একটা ঘটনাকে অবজার্ভ করলে, যেমন একটা পেন্ডুলাম দুলছে, তাহলে পেন্ডুলাম দুলছে কিসের জন্য? গ্র্যাভিটির জন্য। আর কি আছে পেন্ডুলামের ভিতরে? আর যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পেন্ডুলামের যে বব আছে সেটার মাস, একটা সূত্র দিয়ে আছে, সূত্রের একটা লেন্থ আছে। তাহলে সমস্ত কিছু জিনিসের উপরে পেন্ডুলামটার দোলনটা নির্ভর করছে, ঠিক কি ঠিক না? এই যে ডিপেন্ড করছে, তাহলে তার পর্যায়কাল, পেন্ডুলামটা যে দুলছে তার পর্যায়কালটা এদের সাথে কি সম্পর্কতে আছে, সেই সমীকরণটাও কিন্তু আমরা সুন্দরভাবে বানাতে পারবো এখান থেকে। কি বললাম, বোঝা গেল? তাহলে মাত্রা তিনটে বিশাল বড় ইউজ হচ্ছে। একটা হচ্ছে সমীকরণের সঠিকতা যাচাই, দুই হচ্ছে বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক স্থাপন, এবং নতুন সূত্র গঠন। চলো একটা একটা করে উদাহরণ দিয়ে আমরা জিনিসটাকে ভালো করে বুঝে নিই। প্রথম, সমীকরণের সঠিকতা যাচাই। যেমন ধরো, আমি সুন্দর একটা উদাহরণ এখানে রেখেছি, আমি ওটাকে ব্যাখ্যা করে দিচ্ছি। ধরো তোমার কাছে একটা সমীকরণ আছে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এইট। তাহলে আমি দুটো শর্ত ভালো করে মাথায় রাখতে বলেছি। কি বলেছি? যাদের ভিতরে যোগ বিয়োগ হয়েছে তারা মাত্রাগতভাবে এক হতে হবে, তাহলে এক। আর বলেছি সমানের বাম দিকে যা মাত্রা থাকবে এই টোটালটা ডান দিকের মাত্রা তাই হতে হবে। তাহলে চলো তিনটেরই মাত্রা আগে একটা একটা করে বার করে নিই। ফার্স্ট হচ্ছে ভি, অন্তিম গতিবেগ।
অন্তিম গতিবেগ, আর এটা হচ্ছে প্রাথমিক গতিবেগ, এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে টাইম। ওকে, তাহলে প্রাথমিক গতিবেগ, অন্তিম গতিবেগ ভি যেটা আছে, তাহলে আমরা কি জানি গতিবেগ মানে কি? লেন্থ টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। লেন্থ টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ইউ এর মাত্রা কি? ইউ প্রাথমিক গতিবেগ, গতিবেগ তাহলে একই মাত্রা হবে, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার রইল বাকি ত্বরণ, এ টি। ত্বরণের মাত্রা কি? এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আগে প্রুভ করেছি। টাইমের মাত্রা কি? টি। টি টু দি পাওয়ার মাইনাস টু, আর এখানে টি টু দি পাওয়ার ওয়ান আছে, করলে কি হবে? গুণ করলে সূচকের নিয়ম অনুযায়ী এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো দেখো এর মাত্রা যা, এর মাত্রাও তাই, এর মাত্রাও তাই, দেখতে আলাদা হলেও প্রত্যেকের মাত্রা কিন্তু এক। ফার্স্ট শর্ত কি মানলো? ফার্স্ট যে শর্ত, হ্যাঁ মানলো, এর মাত্রা এক, তাই এদের যোগ আছে। দ্বিতীয় শর্ত, বাম দিকের মাত্রা কি? এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ডান দিকের মিলিয়ে মাত্রা কি? এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এটাও মানলো। তাহলে এটা সমীকরণটা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি মাত্রাগতভাবে ঠিক লেখা হয়েছে। চলো নেক্সট, গতিশক্তি। গতিশক্তি কি? কাইনেটিক এনার্জি ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো গতিশক্তির মাত্রা কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এখন দেখতে হবে যে এটাও তাই কিনা। তো প্রথম হচ্ছে হাফ, একটা কনস্ট্যান্ট জিনিস, কনস্ট্যান্টের কোনো মাত্রা নেই। তাহলে মাস যেটা আছে, মাসের মাত্রা কি? এম। গতিবেগ কি? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, স্কোয়ার আছে যেহেতু, তাহলে হোল স্কোয়ার। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এই সমীকরণটার বাম দিক এবং ডান দিকের মাত্রা এক, তাহলে সমীকরণটা মাত্রাগতভাবে সঠিক। বিভিন্ন এককের মধ্যে যে সম্পর্ক স্থাপন অনেকবার করেছি, একটু আগে বলেছি যে ফোর্সের ক্ষেত্রে যেমন ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন করেছিলাম না? নিউটন, নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 টাইম, অলরেডি প্রুভ করে দিয়েছি, একটু ব্যাকে গিয়ে দেখতে পারো। তারপরে জুল আর্ক সম্পর্ক করেছি। বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক, যেটা একটু আগে বললাম, যেমন পেন্ডুলামের ক্ষেত্রে ধরো তোমার কাছে একটা পেন্ডুলাম আছে, এখানে দুলছে, এরকম ববটা দুলছে। তো সে একবার দুলতে যে টাইম নেয় তাকে বলা হচ্ছে পর্যায়কাল। এই পর্যায়কাল দেখা যাচ্ছে যে ডিপেন্ড করছে যাদের যাদের উপরে, সেটা হচ্ছে এই যে সুতোটার যে লেন্থ তার উপরে ডিপেন্ড করে, মাধ্যাকর্ষণ যে জি আছে, অভিকর্ষণ জি, তার উপরে ডিপেন্ড করে। ওকে, এখন আমি জানি না যে এদের ভিতরে কিভাবে সম্পর্ক তৈরি হবে, আমি শুধু এটুকু জানি যে লেন্থের পরিবর্তন করলে পরে দেখছি পর্যায়কাল চেঞ্জ হচ্ছে, স্থান ভেদে যদি জি চেঞ্জ হয় তাহলে দেখতে পাচ্ছি পর্যায়কাল চেঞ্জ হচ্ছে। তাহলে এটুকু বুঝতে পারছি যে লেন্থ এবং জি এর উপরে টাইম ডিপেন্ড করে। এখন দেখব যে সমীকরণ আমরা তৈরি করতে পারি কি না, সমীকরণ আমরা তৈরি করতে পারি কিনা। আর ববের মাস, ববের মাসের উপরও ধরো ডিপেন্ড করছে, দেখছি বব যদি হালকা দিচ্ছি কি ভারী দিচ্ছি তার উপরও ধরো ডিপেন্ড করবে। তাহলে এই তিনটে জিনিসের বাইরে তার কিছু ডিপেন্ড করার মতো কিছু নেই। তো আমি না জেনে কি করব, সিম্পল আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সিম্পল সূত্র বানানো, যে টি এটা ডিপেন্ড করছে হচ্ছে গিয়ে মাসের উপরে। তাহলে মাসের মাত্রা লিখবো, কত পাওয়ারে ডিপেন্ড করছে কি তার সূচক হবে, টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ভাগে আছে না গুণে আছে কিছু জানি না, সেই জন্য বসিয়ে দিলাম এম টু দি পাওয়ার এক্স। আর কিসের উপর ডিপেন্ড করছে? লেন্থের উপর, তাহলে লেন্থ টু দি পাওয়ার ওয়াই করে দিলাম। আর দেখতে পাচ্ছি জি এর উপরে ডিপেন্ড করছে, অর্থাৎ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ জি এর উপর ডিপেন্ড করছে, এটাকে দিলাম জেড। একটু আরামসে, চলো আমার সাথে সাথে করতেও পারো। তাহলে তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে। এবার আমরা কি করব, একটা একটা করে মাত্রা বসাবো। তাহলে মাসের মাত্রা বসিয়ে দিয়েছি, লেন্থের মাত্রা বসিয়ে দিয়েছি, শুধু বসাতে বাকি হচ্ছে জি এর। জি মানে ত্বরণ, তাহলে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই
ত্বরণ মানে কি এল টু দি পাওয়ার -2, তার টু দি পাওয়ারে কত আছে জেড। তাহলে হলো কি এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার জেড আর টি টু দি পাওয়ার -2 জেড। বাঁ দিকে কি আছে শুধু টাইম, এটাকে সুন্দর করে লিখলাম এরকম ভাবে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1। তাহলে বাম দিক আর ডান দিকে যদি তুলনা করি তাহলে কি পাচ্ছি, পাচ্ছি হচ্ছে এক্স ইজ ইকাল টু কি পাচ্ছি 0, 1, কালারটা চেঞ্জ করে নিই। আর পাচ্ছি ওয়াই ইজ ইকাল টু হচ্ছে গিয়ে, এখানে তো না, একটু 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 করতে হবে, একটু করতে হবে, সেটা হচ্ছে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, তাই না, আর টি টু দি পাওয়ার -2z থাকলো। এবার বাম দিক ডান দিক তুলনা করি, তাহলে এখান থেকে তুলনা করলে যেটা পাচ্ছি এক্স কার সাথে সমান হচ্ছে 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0, 1 পেলাম। এল আর এল এর মাত্রা যদি তুলনা করি, এল আর এল এর মাত্রা যদি তুলনা করি, তাহলে এল আর এল এর যদি মাত্রার তুলনা করি তাহলে কি পাচ্ছি y প্লাস জেড ইজ ইকুয়াল টু 0। টি আর টি এর মাত্রা যদি তুলনা করি তাহলে কি পাচ্ছি -2z ইজ ইকুয়াল টু 1, -2z ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে রিপ্রেজেন্ট কি করে z ইজ ইকুয়াল টু -1/2। একটা জিনিস পাওয়া গেল। আবার কালার চেঞ্জ করব, দেখো ভালো করে, এইটার ভ্যালু যদি আমি এখানে বসাই তাহলে কি পাবো, এখানে করি, যদি বসাই তাহলে পাচ্ছি y প্লাস জেড ইজ ইকুয়াল টু 0। জেড এর ভ্যালু কত পেয়েছি -1/2, তাহলে y -1/2 ইজ ইকুয়াল টু 0, তাহলে y ইজ ইকুয়াল টু কি পেলাম 1/2। তাহলে ধরেছিলাম কাকে কাকে এক্স ওয়াই জেড, পেয়ে গেছি ভ্যালু, হ্যাঁ পেয়েছি। এক্স এর ভ্যালু পেয়েছি 0, ওয়াই এর ভ্যালু পেয়েছি কি পেয়েছি, ওয়াই এর ভ্যালু +1/2, জেড এর ভ্যালু কি পেয়েছি -1/2। এবার দেখো যে সমীকরণটা আমাদের শুরুতে নিয়েছিলাম সেই সমীকরণটাকে যদি আবার টানি তাহলে টি ইজ ইকুয়াল টু এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 1/2 আর টি টু দি পাওয়ার জি টু দি পাওয়ার -1/2। সামথিং টু দি পাওয়ার 0 মানে কি হবে 1, তাই না। এল টু দি পাওয়ার 1/2 মানে কি হলো √l, জি টু দি পাওয়ার -1/2 হলো মানে বাই √g। মিলিয়ে দিলে পরে কি দাঁড়াবে, দাঁড়াবে টি ইকুয়ালস টু √l/g। এবার দেখো দোলনকালের বা পর্যায়কালের সমীকরণে কিন্তু একটা 2π কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা যখন এখান থেকে কাজ শুরু করব তখন এখানে এক ধাপ আগে নিয়ে শুরু করব, কি করব, টি ভ্যারিজাস এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, জি টু দি পাওয়ার জেড। এবার ভ্যারিজাস চিহ্ন যখন ওঠাবো তখন টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কে, ব্র্যাকেটের ভিতরে এই সমগ্র জিনিসটাকে রাখবো। এই কে কনস্ট্যান্ট পরে গিয়ে 2π এর ভ্যালু। আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা বিভিন্ন রকম যে সমীকরণ আছে তাদেরকে কিভাবে যে তৈরি করব, প্রতিষ্ঠা করব, সেটাও কিন্তু আমরা করতে পারি মাত্রাকে ইউজ করে। আচ্ছা, স্টোকসের যে সূত্র 6 ইজ ইকুয়াল f ইজ ইকুয়াল টু 6π তো কনস্ট্যান্ট, ইটা আর ভি, এই প্রুফটা আমি দিলাম তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে এবং আমাদের লেকচার এখানেই শেষ করলাম। তো ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, ওকে, টাটা বাবাই।